স্বাগতম। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর মানবিক এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা আছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের জন্য আমি নতুন চ্যানেলে যারা হচ্ছে বিজ্ঞানকে খুবই ভয় পাও বা বিজ্ঞানটা হচ্ছে গুছিয়ে পড়তে পারো না, বিজ্ঞান পড়তে অনেকের বোরিং লাগে, তাই তোমাদের কাছে আমি চেষ্টা করব বিজ্ঞান বিষয়টি তোমাদের কাছে একদম সহজ এবং খুবই একটু ভিন্নভাবে আমরা তোমার সাথে তুলে ধরবো। ঠিক আছে? যেহেতু আমাদের এই চ্যানেলে এটা আমাদের প্রথম ক্লাস, তাই শুরুতে আমরা কিছু কথা বলে নিচ্ছি। তোমার কাছে যদি বা এই বিজ্ঞান, তুমি যেই বিভাগে হও না কেন বা তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যদি না হয়ে থাকো, তুমি যদি ধরো মানবিক এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থী হয়ে থাকো, একদম নির্দ্বিধায় তোমরা আমাদের চ্যানেলে থাকতে পারো। ওকে, তাহলে চলো কথা না আমরা আজকে ক্লাসটা শুরু করছি। আর হ্যাঁ, তোমরা যারা নতুন সদস্য আমাদের সাথে যুক্ত হচ্ছে, অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের জন্য আমি আলাদা করে কিন্তু এই চ্যানেলটা আমরা তৈরি করেছি। ঠিক আছে? ভাইয়া যতটুকু জানে অবশ্যই অবশ্যই বিজ্ঞান এই বিষয়টাকে তোমাদের কাছে খুবই মজাদার করে তুলবো। ঠিক আছে? তাহলে চলো কথা না আমরা আজকে ক্লাসে শুরু করছি। আমাদের বিজ্ঞান বইয়ে তোমরা বিজ্ঞান বইটা একটু হাতে নিয়ে পড়া শুরু করবা, মানে আমার সাথে সাথে, যেন মনে হয় আমি অপর প্রান্ত থেকে তোমাকে পড়াচ্ছি। ঠিক আছে? ওকে, ফাইন। আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? আমাদের প্রথম অধ্যায়ের নাম হলো উন্নততর জীবনধারা। উন্নতর কি বলতো? জীবন ধারা। আমি হচ্ছে যেখানে মার্ক করে দিব, তোমরা সেগুলো একটু মার্ক করে রাখবা। শুরু করছি আমরা। খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। দেহের বৃদ্ধি এবং বিকাশ, দেহের টিস্যুগুলোর ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদনে এই ধরনের কাজের জন্য নিয়মিতভাবে আমাদের বিশেষ কয়েক ধরনের খাদ্যের আসলে প্রয়োজন হয়। আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে যে খাদ্য আমরা খাই তার গুণের মানের উপর। খাদ্য আমাদের চেহারায়, কাজকর্মের, আচরণের, জীবনের মানের পার্থক্য ঘটাতে পারে। শ্বসন ক্রিয়ার সময় খাদ্যের ভেতরকার রাসায়নিক শক্তি সহ অন্যান্য শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়ে জীবদেহের জৈবিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। আমরা যে খাবারটা খাই, এটা কোন ক্রিয়ার সময়? শ্বসন ক্রিয়ার সময় খাদ্যের ভেতরকার, খাদ্যের মধ্যে কি থাকে? রাসায়নিক শক্তি থাকে। এই রাসায়নিক শক্তি আবার তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে জীবদেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। প্রতিটা জীব তার পরিবেশ থেকে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো খাদ্য গ্রহণ করে। প্রতিটি খাদ্য আসলে কিন্তু এক ধরনের জটিল রাসায়নিক যৌগ। যেমনটা কিরকম? আমরা যে ভাতটা খাই, রাইট? এই যে এটা হচ্ছে একটা ভাত, এটা একটা ভাত, রাইট? এটা হচ্ছে একটা কি বলতো? একটা হচ্ছে ভাত, একটা কি? একটা হচ্ছে ভাত, তাই না? এই ভাতটা যখন আমরা হচ্ছে আমাদের মুখে দিব, এই ভাতটাকে আমরা ক্ষুদ্র 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 হয়ে যাবে। এইটাকে বোঝানো হয়েছে জটিল একটি রাসায়নিক যুগ। এখন আমরা কি শুধু একটা ভাত খাই না, অনেকগুলো ভাতের সমষ্টি খাই না, ঘাস যেটা বলি, অনেকগুলা ভাতের সমষ্টি। এই ভাতগুলো আবার ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে একদম সরল খাবারে পরিণত করবো আমরা। এটাই কিন্তু বলেছে। এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেকের সাহায্যে আমাদের পরিপাক তন্ত্রে বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয়। এই প্রক্রিয়াকে আমরা পরিপাক বলে থাকি। তাহলে পরিপাক কাকে বলে? অবশ্যই অবশ্যই তোদের এখানে ক নাম্বার এটা দিয়ে দিতে পারে, রাইট? পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে কিন্তু কি হয়? প্রোটোপ্লাজমে সংযোজিত হয়, যাকে আত্তীকরণ বলা হয়। আত্তীকরণ কাকে বলে? পরিপাক হওয়ার খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমের সংযোজিত হয়, যাকে আত্তীকরণ বলে। পরিপাকের পর
অপাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নির্গত হয়। খেয়াল করো, অপাচ্য খাদ্য মানে কি? যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় নয়, সেগুলোকে আমরা মল হিসাবে তৈরি মানে ত্যাগ করে ফেলি। ঠিক আছে, ওকে, জাস্ট 1 সেকেন্ড। ওকে, আমরা এখন 1.1 খাদ্যটা, আমি আবার বলছি, আমি এখানে তোমাকে দাগিয়ে পড়াবো। ঠিক আছে, দাগানো বইটা তোমাকে পড়াবো, দাগানো বই। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় বড়, আমরা চেষ্টা করব 30 মিনিটের কাছাকাছি বা 30 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে আমরা একটা চ্যাপ্টার একদম আহ, গুছিয়ে পড়ার চেষ্টা করব। আমি অনেক সময় দেখবো আর কম সময় তোমাকে গুছিয়ে দিব। আমি যেগুলো দাগাই দিব বা তোমাকে যদি বলি সেলফ স্টাডি, ঠিক আছে, সেলফ স্টাডি যখন বলবো, সরি, সেলফ স্টাডি যখন বলবো, তখন তোমার নিজে পড়তে হবে, মানে নিজের জন্য দিয়েছি, মানে তুমি নিজে পড়লে এই বিষয়টা তুমি বুঝতে পারবা। ঠিক আছে, আমি শুরুর টপিকগুলো বুঝাই দিব, শেষের টপিকগুলো দেখবা তোমরা নিজেরাই পারবা, তোমার পরীক্ষার জন্য আমি পুরো দেখাই দিব। আর তোমরা যারা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন সাজেশন চাও, তোমরা চাইলে আমাদের অভিষেক ক্লাসরুমে, অর্থাৎ মেইন যে চ্যানেলটা আছে, তোমরা সেখানে গিয়ে চেক আউট করতে পারো। ঠিক আছে, দুঃখিত, আসলে পড়ার মাঝখানে একটু কথা বলে ফেললাম। খাদ্য ও পুষ্টি, পুষ্টিবিজ্ঞান অনুসারে আমরা যা খাই তা সবই কিন্তু খাদ্য নয়। তাহলে কি বুঝলাম? আমরা যা খাই তাই কিন্তু কি নয়? খাদ্য নয়। তাহলে খাদ্য কি থাকতে হবে? খাদ্যের মধ্যে কিছু পুষ্টি গুণাগুণ থাকতে হবে, পুষ্টি গুণাগুণ থাকতে হবে। ওকে, শুধু সেই সব আহার্য বস্তুকে খাদ্য বলা যাবে যেগুলো জীবদেহের বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ এবং ক্ষয় পূরণ করে। এক কথায় দেহের পুষ্টি সাধন করে, সেটাই হলো খাদ্য। এই খাদ্যটা নিয়ে দেখবা এখান থেকে তোমাদেরকে কতে প্রশ্ন দিতে পারে, খাদ্য কাকে বলে বা পুষ্টি কাকে বলে। অবশ্যই অবশ্যই তোমরা গাইড বুক যদি কিনে থাকো, অবশ্যই তোমরা সেগুলো চেক আউট করতে পারো। এবার আসো, পুষ্টি কি? পুষ্টি, ওকে, সো এখন পুষ্টি কি? পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে তা পরিপাক ও শোষণ করে দেহের শক্তি, চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ ইত্যাদি পূরণ করা। অনেক বড়, তাই না? এই পুষ্টির ইংরেজি নাম হচ্ছে কি? নিউট্রিশন। অপরদিকে খাদ্যের যেসব জৈব বা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য উৎপাদনকারী শক্তি যোগান দেয়, তাদের একসঙ্গে পরিপাক শোষক নিউট্রিয়েন্টস বলে। যেমন গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি, এগুলো হচ্ছে নিউট্রিয়েন্টস। কি বলতো? নিউট্রিয়েন্টস। তাহলে নিউট্রিয়েন্টস কোনগুলো? গ্লুকোজ, চিনি, গ্লুকোজ মানে হচ্ছে আমরা চিনি বলবো এটাকে, চিনি। খনিজ লবণ, লবণ আর কি? তাহলে ভিটামিন। তাহলে চিনি, লবণ, ভিটামিন, এদেরকে বলা হয় নিউট্রিয়েন্টস। আমরা বলতেই পারি খাদ্যের প্রধান কাজ হচ্ছে কয়টি? 3টি। ঠিক আছে, খাদ্যের প্রধান কাজ 3টি। 1, খাদ্য দেহের গঠন এবং বৃদ্ধি সাধন করে, পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। 2, খাদ্য দেহের তাপ উৎপাদন করে, কর্মশক্তি প্রদান করে। 3, খাদ্য রোগ প্রতিরোধ করে, দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। তো অনেক সময় দেখা যায় এই বিশেষ কিছু কাজগুলা তোমাদেরকে হচ্ছে ক নাম্বারে দিয়ে দিবে। ঠিক আছে, খাদ্য নিয়ে ব্যাখ্যা করতে হবে, গ নাম্বারে দিয়ে দিবে। সো এই 1 থেকে 3 পর্যন্ত এই বিষয়গুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবো। এবার আসো আমরা খাদ্যের উপাদান দেখব। উপাদান খাদ্যের উপাদান কয়টি? 6টি। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এছাড়া
খাদ্যের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আঁশ, সেলুলোজ। মানে আঁশ মানে আমরা সেলুলোজ, সেলু সেলুলোজ সরি সেলুলোজ। এগুলো কিরকম যেন আঁশটা আহ, একদম সুতা আছে না, সুতার মতো। ঠিক আছে, আঁশ আঁশ একদম খুবই হালকা পাতলা যাই বলি না কেন, একদম আঁশ। আমরা যে খাবারটা খাই হয়তো দেখি না আমরা, কিন্তু আঁশ জাতীয় খাবার সেগুলো। ঠিক আছে, ওকে। এবার আসো গুরুত্বপূর্ণ লাইনগুলোতে আমি হচ্ছে ব্লু কালার লাইন দিই। খাদ্যের উপাদানগুলোর মধ্যে স্নেহ শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য। স্নেহ কি জানো? তোমরা এখন অবাক হবে, স্নেহ মানে হচ্ছে তেল, মানে তৈল আছে না, এই যে স্নেহ মানে তৈল। আর শর্করা মানে কি জানো? শর্করা মানে তার বাসা আছে না, তার বাসা, এই তার বাসাটা দিয়ে আমি মনে রাখি হচ্ছে শাকসবজি। কি বলতো? এই শর্করা হচ্ছে শাকসবজি। আর স্নেহ মানে কি তেল। তেল এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য। আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনে খাদ্য। এই লাইনটা থেকে দেখবা এমসিকিউ দিবে। ঠিক আছে, আমরা এই লাইনটা থেকে আমরা এমসিকিউ কভার করে ফেলি। এমসিকিউ এর বাইরে এইসব উপাদানে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন ভিটামিন, খনিজ লবণ, পানি, আঁশ, দেহ সংরক্ষক খাদ্য উপাদান, যেগুলোকে দেহের অন্যান্য কাজে ব্যবহার করা হয়। তাহলে খাদ্যের যে ৬টি উপাদান, সেই ৬টি উপাদান কিন্তু বিশেষ বিশেষ কাজে কিন্তু ব্যবহৃত হয়। যেমন স্নেহ এবং শর্করা হচ্ছে কি শক্তি উৎপাদক খাদ্য হিসেবে কাজ করে। আমিষ হচ্ছে দেহ গঠনের খাদ্য। আমিষ মানে কি জানো? আমরা যেগুলো প্রাণী থেকে পাই, এই যে আছে না, এই যে প্রাণী থেকে আমরা যে খাবার, যে বা খাদ্য দ্রব্যগুলো পাবো সেগুলোই হচ্ছে আমিষ। যেমন ডিম পাই, দুধ পাই, মাংস পাই, মাছ, এই সব কিছু কিন্তু কি বলতো আমিষ জাতীয় খাদ্য। তাহলে শর্করা জাতীয় খাদ্য আমরা বুঝেছি। শাকসবজি অর্থাৎ উদ্ভিদ থেকে যাই পাবো না কেন সেগুলি হলো শাকসবজি অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য। তারপর ভিটামিন, খনিজ লবণ, পানি, আঁশ, দেহ সংরক্ষণ খাদ্য উপাদান, যেগুলো আমরা দেহের অন্যান্য কাজে ব্যবহার করব। এগুলো তোমাদের বইতে আছে, একটু দেখে ফেলবা। ঠিক আছে, যেমনটা খাদ্যের উপাদান হচ্ছে আমাদের মুখ্য ৩ উপাদান আছে, একটা হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ। তারপর সহায়ক উপাদান কি কি রয়েছে? ভিটামিন, খনিজ লবণ, পানি এবং আঁশ। পানি কি রয়েছে? আঁশ রয়েছে। এগুলো এমসিকিউতে আসতে পারে। যেমন মুখ্য উপাদানের মধ্যে কোনটি? ভিটামিন, খনিজ লবণ, স্নেহ, পানি। তাহলে তোমাকে অবশ্যই দাগাতে হবে কি স্নেহটা তোমাকে দাগাতে হবে। শর্করা মানে কি? শর্করা মানে হলো কার্বোহাইড্রেট। শর্করা মানে কি? কার্বোহাইড্রেট। শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা শর্করা তৈরি হয়। তাহলে কি কি বলতো? কার্বন মানে সি দিয়ে প্রকাশ করা হয়, হাইড্রোজেনকে এইচ দিয়ে, অক্সিজেনকে ও দিয়ে। তাহলে আমরা মনে রাখবো দিয়ে শর্করা তৈরি করা হয়। দিয়ে কি তারা শর্করা তৈরি করা হয়। শর্করা বর্ণহীন, মাথা রাখো, শর্করা বর্ণহীন, গন্ধহীন, অল্প মিষ্টি স্বাদযুক্ত। শর্করা আমাদের শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে। বেশ কয়েক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে, তাদের উৎস কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন উদ্ভিজ উৎস, সেখানে আমাদের মুখস্থ রাখতে হবে কি স্টার্চ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, সেলুলোজ। তাহলে স্টার্চ ধান, গম, ভুট্টা, অন্যান্য সদস্য দানা, কি বলতো দানা স্টার্চের প্রধান উৎস। এছাড়া আলু, রাঙা আলু, কচুতেও শ্বেতসার স্টার্চ থাকে। সো এখান থেকে একদম মুখস্থ করে ফেলবো, মুখস্থ সরি মুখস্থ করে ফেলবো, একদম টুটস্থ মুখস্থ এইগুলা।
শ্বেতসার, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, সেলুলোজ। এখন তুমি যদি বলো এখান থেকে কি আসবে, যে ভাই এখান থেকে আসবে তোমাদের এমসিকিউ, বুঝতে পারছো? এখান থেকে আসবে তোমার এমসিকিউ। এটি চিনির তুলনায় কম মিষ্টি। গ্লুকোজ থেকে চিনির তুলনায় কম মিষ্টি। এটা আমরা পাবো কোথায়? আঙ্গুর, আপেল, গাজর, খেজুরে। তোমাদের মধ্যে একটু ডাউট হতে পারে, এই যে আমি মনে হয় তোমাদেরকে এখানে গ্লুকোজ মানে চিনি বোঝালাম না, চিনি বোঝালাম না। ডোন্ট ওয়ারি, আমি সচরাচর তোমরা মনে রাখার জন্য বলেছি। একদম এটা চিনের মানে চিনের কাঠাই পড়বে। দেখো গ্লুকোজ চিনের আকারে পড়তেছে, কি কি দেখো, হয়তো চিনির চেয়ে একটু কম মিষ্টি, বাট হালকা চিনির মতো, ঠিক আছে, তুলনা করলে আর কি। তাহলে কি কে পাচ্ছি? খাদ থেকে পাচ্ছি, দেখো আমরা আঙ্গুর, আপেল, গাজর, খেজুর, আমরা এসব থেকে গ্লুকোজ পাবো। এবার আসো ফ্রুকটোজ। আমরা ফ্রুটিকার নাম শুনছি না? তো অবভিয়াসলি এগুলো ফল ফ্রুট থেকে তৈরি করে, এইভাবে মাথায় রাখবো। তাহলে ফ্রুকটোজ যেহেতু বলছে আম, পেঁপে, কলা, কমলা লেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধ্যে কি থাকে বলতো? ফ্রুকটোজ থাকে। একে বলা হয় ফ্রুট সুগার। এবার আসো সুক্রোজ, আখের রস, চিনি, গুড়, মিশ্রি। এটা মিশ্রি তোমরা হচ্ছে কি কি শুনছো খাইছো? অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? মিস্ত্রি বলা হয় এটাকে, মানে চিনির চেয়ে হালকা একটু শক্ত এরা। ছোটবেলা অনেক খাইছি, তোমরা খাইছো কিনা একটু কমেন্টে জানাবে। এবার আসো সেলুলোজ, বেল, আম, ঠিক আছে, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল, এইসব ধরনের শাকসবজিতে কিন্তু সেলুলোজ থাকে। অবশ্যই 100% তোমাকে বলতে পারে, একদম 90% হলো এটা মুখস্থ রাখতে হবে। একদম না দেখে যাবা না, মানে এই চ্যাপ্টারটা এইভাবে তোমাকে ধরে দিব, কোন চ্যাপ্টার কোন টপিকটা ভালো করে পড়বো। এবার আসো প্রাণীজ উৎস, আমরা পড়বো প্রাণীর উৎস। ল্যাকটুস আছে, গ্লাইকোজেন আছে, শুধু দুইটা। ল্যাকটুস মানে কি? দুধ শর্করা। আর গ্লাইকোজ মানে কি? আমরা পশু এবং পাখি থেকে যে মাংস পাবো সেগুলো আর কি, ঠিক আছে? দুধের মধ্যে কি বলছে? গরু, ছাগল, অন্যান্য প্রাণী থেকে আমরা যে এই শর্করাটা পাই সেটা হচ্ছে আমরা প্রাণীর উৎস থেকে পাবো। তারপর আসো পুষ্টিগত, পুষ্টিগত গুরুত্বপূর্ণ। এটা পড়লেও পড়তে পারে, এটা আমরা 2 স্টার দিচ্ছি, ঠিক আছে? 2 স্টার, তোমরা এটা 4-এ ফেলবা, মানে এটা তোমরা নিজেরাই পড়বা। এসএস মানে হচ্ছে সেলফ স্টাডি, ঠিক আছে? এসএস মানে হলো সেলফ স্টাডি, এটা তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, এবার আমাদের দ্বিতীয় টপিক আমিষ এবং প্রোটিন। তাহলে আমিষের অপর নাম কি? আমিষের অপর নাম হচ্ছে প্রোটিন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, নাইট্রোজেনকে এন দিয়ে প্রকাশ করা হয় এবং কিছু ক্ষেত্রে সালফার এস দিয়ে প্রকাশ করা হয়। এই 5টি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়। তাহলে আমরা একটু লিখি। সি, আগে ছিল চো, তারপর হচ্ছে অ্যান্সার। তাহলে চো অ্যান্সার, হ্যাঁ, চো অ্যান্সার অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং সালফার, এই 5টি মৌলের সমন্বয়ে আমরা আমিষ তৈরি পাই। শরীরে আমিষ পরিপাক হওয়ার পর পর আমরা অ্যামাইনো অ্যাসিডে কি হয় বলতো? পরিণত হয়। কিসে বলতো? আমরা এটা সপ্তম অধ্যায়ে পড়বো না, সপ্তম নাকি অষ্টম অধ্যায়ে মনে আমাদের আছে অম্ল, ক্ষার এবং লবণের যে ব্যবহার চ্যাপ্টারটা, সেখানে আমরা পড়বো এটা। মানুষের শরীরে এই পর্যন্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড সন্ধান পাওয়া গেছে, আর সেগুলোর গঠনের একক হলো কি? এই আমিষ। উৎস দিয়ে বিবেচনা করালে আমিষ দুই প্রকার: এক প্রাণীজ, দুই উদ্ভিজ্জ। প্রাণী থেকে আমরা যে আমিষগুলো পাওয়া যায় তাকে আমরা প্রাণীজ আমিষ বলবো, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির, এগুলো হচ্ছে প্রাণীর আমিষ। উদ্ভিদ থেকে আমরা যে আমিষ পাওয়া যায় বা পাবো সেগুলোকে বলবো উদ্ভিজ্জ আমিষ, যেমন ডাল, শিমের বিচি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি উদ্ভিজ্জ আমিষের একটি উদাহরণ। অতঃপর আমরা আরো দেখতে পারি 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 9টি অ্যামাইনো অ্যাসিড, যেমন লাইসিন, ট্রিপটোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, হিস্টিডিন, ফিনাইল অ্যালানিন, তারপর হচ্ছে থিওনাইনকে। এখন তোমাদের কাছে এটা অনেক কঠিন লাগতে পারে,
অবভিয়াসলি যেহেতু তোমরা হচ্ছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তোমাদের এটা কঠিন লাগতে পারে। তাহলে ভাই আমরা কিভাবে এগুলো মুখস্থ রাখবো? লিখে লিখে, ঠিক আছে? 3 থেকে 4 বার ওয়ার্নিং দিতে, 3 থেকে 4 বার তোমরা হচ্ছে লিখবা। লিখবা, লিখলে দেখবা তোমার কাছে সবকিছু গুছানো হয়ে যাবে। অপরিহার্য অ্যামিনো অ্যাসিড বলা হয়, এগুলোকে অপরিহার্য বলা হয়, মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আরেকটা এমসিকিউ, যেমন প্রাণীজ প্রোটিনে এই অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলো যদি থাকে, বেশি থাকে, তাহলে সেগুলোর পুষ্টিমূল্য বেশি হয়, সেগুলোর পুষ্টিমূল্য বেশি হয়। তারপর দেখো আমরা পুষ্টিমূল্য কোথায় বেশি বেশি পাই, যেমন উদ্ভিজ্জ খাদ্যের থেকে আমরা ডাল, সয়াবিন, মটরশুঁটি, বীজ, ভুট্টা, এগুলো থেকে আমরা পুষ্টি বেশি পাবো, ঠিক আছে? ওকে। যেমন প্রাণীদের দেহ শুষ্কের ওজন প্রায় 50%ই কিন্তু প্রোটিন, অর্থাৎ আমিষ জাতীয় খাবার। ওকে, এবার আসো আমরা 3 নাম্বারটা পড়ার চেষ্টা করি, আমাদের স্নেহ পদার্থ বা লিপিড। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারয়েল সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত হয়। আমাদের খাবারে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। কঠিন স্নেহ পদার্থগুলোকে আমরা চর্বি বলে থাকি। চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সাধারণত তাপমাত্রার চাপে এগুলো কঠিন অবস্থায় থাকে। তাহলে কিসের অবস্থায়? সাধারণ তাপমাত্রায় ও চাপে। যেমন মাছ কিংবা মাংসের চর্বি। যেমন স্নেহ পদার্থ গুলোকে আমরা তরল বা সেগুলোকে তেল বলাই, আমি হয়তো তোমাদেরকে শুরুতেই বলেছিলাম। এখন তেল হচ্ছে কি? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অসম্পৃক্ত কি অ্যাসিড? ফ্যাটি অ্যাসিড। সাধারণ তাপমাত্রায় ও চাপে এগুলো তরল থাকে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। ঠিক অনুরূপভাবে আমরা এই স্নেহ পদার্থেরও কয়টি পদার্থ রয়েছে? দুইটি, একটা হচ্ছে প্রাণীজ স্নেহ আর একটা হচ্ছে উদ্ভিজ স্নেহ। প্রাণীজ স্নেহের মধ্যে কি কি? চর্বি সহ মাংস, তারপর হচ্ছে ঘি, পনির, ডিমের কুসুম। আর এখানে কি উদ্ভিজ প্রাণী কি কি? সেটা হচ্ছে আমরা সরিষা, সয়াবিন, তিল, তিসা, ভুট্টা, নারিকেল তেল, সূর্যমুখী, পাম ইত্যাদি। এগুলোতে আমরা প্রচুর পরিমাণে কি পাই? তেলের আকারে স্নেহ পাই। স্নেহের কাজটা কি? স্নেহের কাজটা হলো খাদ্যবস্তুর মধ্যে সবচেয়ে তাপ এবং অন্যান্য শক্তি উৎপন্ন করে। দেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য স্নেহ পদার্থ অতি আবশ্যক। স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় বন্ধ করে এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করে। যেসব ভিটামিন এ, ডি, ই, কে, আমরা হয়তো তোমরা হচ্ছে কেডি পাঠকের নাম শুনছি কিনা, কেডি, কেডে, মানে কেডি, মানে পাঠকটা আমরা এড হিসেবে রাখবো, এটা রাখো। সো এ হলো কেডি, হ্যাঁ? তাহলে ভিটামিন এ, ভিটামিন হচ্ছে ডি, কে, ই, এই চারটা, ঠিক আছে? ওকে, ফাইন। অভাবজনিত রোগ এবং প্রতিকার। চিন্তা করে দেখো, ত্বক শুষ্ক এবং কসকসে হয়ে সৌন্দর্য নষ্ট হয়, অর্থাৎ আমাদের স্নেহের অভাবে ত্বক শুষ্ক এবং কসকসে হয়ে যায়। দেখবা শীতকাল আমরা যে লোশনটা ব্যবহার করি সেখানে কিন্তু তৈল তৈল একটা ভাব থাকে, তাই না? সেখানে প্রোটিন থাকে বিদায় আমাদের এগুলো কাজ করে। ভিটামিন, ভিটামিনটা তোমরা একটু পরে ফেলবো, আমি তারপর ভিটামিন একটু দেখাই দিচ্ছি, মানে কিগুলো পড়বা। তারপর হচ্ছে তো স্নেহের দ্রবণীয় ভিটামিনগুলো একটু পড়বা, যেমন ভিটামিন এ, ডি, ই, কে, অর্থাৎ কেডি। আর প্রাণীতে দ্রবণীয়, প্রাণীতে মাথায় রাখবো, প্রাণীতে দ্রবণীয় সেটাকে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এই দুইটা এখান থেকে এমসিকিউ অবশ্যই অবশ্যই আসবে, সেটা এমসিকিউ অবশ্যই 100% দিবে, ঠিক আছে? সো বি কেয়ারফুল, তোমরা কিন্তু এই টপিকগুলো ভালো মানে না দেখেই যাবা না, ঠিক আছে? না দেখেই যাবা না। যেমন ভিটামিনের কাজকে একটু পড়ি, যেহেতু ভিটামিনের কাজ অনেকগুলো আছে, সো এটাকে আমরা 7 স্টার দিয়ে রাখি। 7 স্টার সিকিউর জন্য, ইটস ফর সিকিউ, অর্থাৎ সৃজনশীলের জন্য তোমাদের এগুলো একদম একটাও বাদ দিবা না। অর্থাৎ আমার ভিটামিন এ জনিত
যদি ভিটামিন এ এর যদি অভাব হয় তাহলে জেরুপ্থেলিমিনের রোগ হবে। অবশ্যই মাথায় রাখবে, সেটা অনেক সময় ঘা, সর্দি, কাশি, গলা ব্যথা, প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। ভিটামিনটা দেখবা এবং তার রোগ প্রতিকার দেখবা। ভিটামিন ডি, ভিটামিন ডি হলে কি হয়, শিশুদের রিকেট রোগ হতে পারে। সেগুলো কি কোথায় কোথায়? কিডনি আর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে ভিটামিন ডি। তাহলে ভিটামিন ই কি হয়? ভিটামিন ই হচ্ছে আমাদের ই অক্সিডেন্ট, তারপরে যেটি হচ্ছে ধমনীতে চর্বি জমা রোধ করে সুস্থ রাখে, এটা কাজ করতে। বি কমপ্লেক্স, যেখানে হচ্ছে পানিতে দ্রবণীয় 12টি ভিটামিন ডি রয়েছে, একসাথে এটাকে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে, যেমনটা হচ্ছে আমাদের দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষের বিপাকীয় কাজ, প্রজনন ইত্যাদি সবকিছু কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের কাজ। এই চারটা এই চারটাকে আমরা 7 দিয়ে রাখবো, এটা দেখি এই অধ্যায়টা শেষ করবা। ঠিক আছে, ওকে, এটা তোমাদের জন্য দিলাম, এটা তোমাদের। তারপর দেখবা ভিটামিন সি, মানে ভিটামিনের যতগুলো আছে সবগুলো তোমরা দেখবা। ঠিক আছে, তারপর ভিটামিনের কাজ, ভিটামিন সি এর এই কাজগুলো একটু দেখে ফেলবা। তারপর আছে আবার আসো খনিজ লবণ, খনিজ পদার্থ এবং পানি। তাহলে পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থ বা খনিজ লবণও খুবই প্রয়োজনীয়। আমরা শাকসবজি, ফলমূল, ডিম, মাছ ইত্যাদি থেকে আমরা কি পাই? খনিজ পদার্থের চাহিদা আমরা পূরণ করি। যেমন খনিজ লবণের মধ্যে কি রয়েছে? লৌহ রয়েছে, আয়রন। লৌহ রক্তের একটা উপাদান। প্রতি 100 মিলিলিটার রক্তে লৌহের পরিমাণ থাকে 50 মিলিগ্রাম। তেমন যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা, রাল, রক্তকোষে এটি সঞ্চিত থাকে। লৌহের উদ্ভিজ্জ উৎস হচ্ছে ফুলকপির পাতা। অর্থাৎ তুমি আয়রন কোথায় কোথায় পাবা? ফুলকপির পাতা খাবা, নটু শাক, নিম পাতা, ডুমুর, কাঁচা কলা, ভুট্টা, গম, বাদাম, বছরা ইত্যাদি তুমি আয়রন পেতে পারো, সেগুলো উদ্ভিদ থেকে আর কি। যদি প্রাণের কথা বলো সেক্ষেত্রে তুমি হচ্ছে মাংস, মাছ, ডিম, যকৃৎ ইত্যাদি খাবা। তাহলে রক্তের প্রধান কাজ হচ্ছে হিমোগ্লোবিন গঠনের সহায়তা করা, এই লোহের কাজ। তারপর হচ্ছে দেখবা ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে আমাদের হাড়ের ও দাঁতের একটা প্রধান উৎস। ঠিক আছে, তারপর দেখবা হচ্ছে ফসফরাস। তাহলে ফসফরাস কি করে? দেহের পরিমাণ দিক থেকে খনিজ লবণগুলোকে ক্যালসিয়ামের অবস্থান, এটা হচ্ছে হাড়ের জন্য একটি প্রধান উপাদান। ঠিক আছে, তারপর দেখবা হচ্ছে পানি। তারপর দেখবা কি? তারপর দেখবা হচ্ছে পানি। তোমার কে রাইফেস বা আঁশ, এটা একটু দেখবা, এটা আমরা 30 স্টার দিয়ে রাখবো, এটা 30 স্টার, এটা 30 স্টার একদম দেখবা এসএস। ঠিক আছে, আমি তোমাকে একদম দাগিয়ে হলো দিচ্ছি। ঠিক আছে, কোনগুলো তোমার কাজ। অবশ্যই রাইফেসটা একদম সম্পূর্ণ পড়বা। সবচেয়ে আবার আসো এইখান থেকে সবচেয়ে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল পাবো হচ্ছে, সিকিউ পাবো হচ্ছে এটা দিয়ে। ঠিক আছে, যেমন বিএমআই, বডি মাস ইন্ডেক্স। বডি মাস কি? ইন্ডেক্স। ঠিক আছে, যেমনটা দেখো, শিশু জন্মগ্রহণের পর তার দেহের বৃদ্ধি ঘটতে থাকে এবং পরবর্তীকালে শৈশব, কৈশোর এবং পার হয়ে যৌবন ও প্রাপ্তবয়স্কে উপনীত হয়। মানব দেহের বৃদ্ধি 20 থেকে 24 বছর পর্যন্ত ঘটে, তারপর তার উচ্চতা বৃদ্ধি হয় না। তখন খাদ্যের প্রয়োজন হয় দেহের শুধু ক্ষয় পূরণ এবং দেহকে সুস্থ সবল নিরোগ রাখার জন্য। প্রাপ্তবয়সে সুস্থ স্বাস্থ্যের জন্য দেহের উচ্চতার সাথে দেহের ওজনের একটি সামঞ্জস্যের প্রয়োজন হয়, আর সেটাকে বলা হয় বিএমআই, বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে, সো এটার একটা ফর্মুলা আছে, সেটার ফর্মুলাটা কি? তোমাদের বা ম্যাথ দিবে সেটাকে কেজিতে কনভার্ট করে তোমরা মিটার দিয়ে ভাগ দিবা, মানে মিটার স্কয়ার দিয়ে ভাগ দিবা। তোমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে সেটা। আমরা চলো একটা ম্যাথ আছে কিনা দেখি। হ্যাঁ, ম্যাথ আছে। দেখো কি বললাম, তোমাদের যে ওজনটা দেওয়া থাকবে 80
এবং তোমার উচ্চতাটাকে মিটারে নিয়ে যাবো। যদি তোমার ধরো হচ্ছে তোমার সেন্টিমিটারে দেওয়া আছে, রাইট, সেন্টিমিটার দেওয়া থাকলে অবশ্যই মিটারে নিয়ে যাবা। তাহলে আমার কত আছে 1.8, এটাকে স্কোয়ার দিয়ে দিবা, আনসারটা বের হয়ে আসবে। ঠিক আছে তো? ঠিক আছে, এটা একদম 100%, এত ইজি, এত ইজি ভাইয়া। কয়েকটা প্র্যাকটিস করলে আশা করছি তোমরা সেটা বুঝতে পারবা। ওকে, আর একটা, হ্যাঁ, এখানে আরেকটা হচ্ছে বেশিরভাগ এটা আসে, যেমন আমরা যদি 8.5-এর চেয়ে কম হয়, মানে বিএমআই, এটা হলো বিএমআই, তাহলে সঠিক কোনটা? বিএমআই 18.5 থেকে 24.9, বেশি ওজন কোনটা? 25 থেকে 29.9, এবং স্থূল কোনটা? 30 থেকে বেশি। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে কি হবে? 18.5 সেমই থাকতেছে, তারপর হচ্ছে মেয়েদের জন্য সেম, হ্যাঁ, সেমই থাকতেছে, মেয়েদের জন্য সেম থাকতেছে। ঠিক আছে, তো একটা মাথা রাখলে। ওকে, আমাদের আরেকটা মনে হয় দৈনন্দিন খাবার কেমন হবে। ঠিক আছে, একজন পূর্ণবয়স্ক শারীরিক যারা পরিশ্রম করে তাদের কিন্তু 2000 থেকে তোমার 2500 কিলো ক্যালোরি খাবার কিন্তু গ্রহণ করতে হবে। হুম। ওকে, আচ্ছা, তোমাদের এখানে চার্ট দিছে, এটা একটু আমরা বুঝি। যেমন সরকার খাবার কোন কি বলবো আমরা? ভাত, রুটি, চিনি, গুড়। তাহলে প্রোটিন জাতীয় খাবার কোনগুলো বলবো? মাছ, মাংস, ডিম। আর স্নেহ জাতীয় খাবার কোনগুলো বলবো? মাখন, তেল, তারপর হচ্ছে ঘি। ভিটামিন দুধ, ডিম, ফল মূল, মাছ, মাংস। তাহলে খনিজ লবণ দুধ, ডিম, শাকসবজি। মানে ছোট্ট করে একটা তোমাদেরকে রিভিউ দিছে আর কি। তারপর দেখবো হচ্ছে সুষম খাদ্য পিরামিড। ঠিক আছে, এটা সুষম খাদ্য পিরামিড আমরা 5 স্টার দিচ্ছি। ও 5 স্টার থাকবে এটা। আর এই ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড দিয়ে দেখবা সিকিউ আছে। ঠিক আছে, একদম ভালো মতো 90% শুধু আমি এটা বলতে পারি, 99% এটা ভালো করে পড়বো। ফুড এবং জাঙ্ক ফুড বেসিক্যালি হয় কি, রাস্তাঘাটে যেসব খাবারগুলো হচ্ছে আমরা দেখি সেগুলোকে আমরা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বলে থাকি, ফাস্ট ফুড। ঠিক আছে, এটুকু তো জানো তাই না? তাহলে খাদ্য সংরক্ষণ আছে, বিভিন্ন পদ্ধতি আছে। উম, যেমনটা দেখো, 1 নাম্বার কি বলছে? শুষ্ককরণ, ফ্রিজ আর কি, তারপর হচ্ছে ফ্রিজিং, তারপর হচ্ছে সংরক্ষক দ্রব্য, এগুলা। ঠিক আছে, একটু ভালো করে দেখে ফেলবা এই চার্টগুলা। ঠিক আছে, এই বক্সটা পুরোটা দেখে ফেলবা যারা শেষ পর্যন্ত ক্লাসটা করবা আর কি। মানে নতুন কোনো বোঝার, ইয়েস, এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে সিকিউ আসছে একদম 99%। মানে এগুলো হচ্ছে তুমি নিজেরাই পড়বা। আমি পড়ে দেওয়া মানে হলো কি জানো? তোমার সময়টা নষ্ট করে ফেলা। তাই আমি যেহেতু তোমার অল্প সময় দাগিয়ে দিচ্ছি, তাহলে এটা একটু ভালো করে পড়বা। একদম একটাও বাদ দিবা না। এখানে যত ধরনের রোগ আছে, যত ধরনের, আমি বলতেছি যত ধরনের তোমার হচ্ছে রোগ আছে, সব ভালো করে পড়বা। ঠিক আছে, আমরা ক্লাস শেষে সেটা তোমাদেরকে বলবো। ঠিক আছে, আচ্ছা, একটাও কিন্তু বাদ দিবা না, আমরা একটু দেখি। কি কি আছে রোগ? আমাদের এখানে এইডস রুট 7 আছে দিয়ে রাখছে। একটাও বাদ দিবা না। যখন হচ্ছে আমি যে বলে দিচ্ছি না কোনটা গাইড তুমি যখন সলভ করতে যাবা, টেস্ট পেপার যখন সলভ করবা, তখনই বুঝতে পারবা হ্যাঁ আমি ঠিক ছিলাম। ঠিক আছে, এই যে গাজরের প্রধানত কোনটা পাওয়া যায়? আসলে গাজরের আমাদের ভিটামিন ডি মনে হয় নাকি, খেয়াল নাই, আমি ভুলে গেছি। ওকে, স্নেহের মধ্যে কি কি পাওয়া যায়? আমরা স্নেহের দ্রব্য পড়েছিলাম, কি পড়েছিলাম? স্নেহ, অর্থাৎ আটটা হচ্ছে পানি, তাই না? তাহলে সেখানে পড়েছিলাম এই যে 1 নাম্বার এবং 3 নাম্বার, আই থিঙ্ক আমার এটাই মনে হচ্ছে, কেন আমরা এইভাবে পড়েছিলাম যে কে ডি পাঠক, রাইট, কে ডি পাঠক, এখানে এও আছে ডি, কে ডি। তাহলে এই যে বি এবং সি হচ্ছে পানিতে বি কমপ্লেক্স দ্রবণীয়, আমার এখনো মনে আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি বলছে? এই যে খ নাম্বারটা, আশা করছি খ নাম্বারটা আনসার।
তাই না? হ্যাঁ, ক নাম্বারটা আনসার কি বলছে যে সফট ড্রিঙ্ক খাই, তাহলে আন্নির খাবার ক্ষেত্রে প্রযোজ্য কি কি? সো আন্নি কি কি খাচ্ছে? টাটকা শাক সবজি খাচ্ছে, সেক্ষেত্রে সম্পৃক্ত প্রাণী চর্বিযুক্ত নাকি? আচ্ছা, এখানে ম্যাথ কি দিছে দেখি। ম্যাথ দিছে দেখো, এখানে আমরা বিএমআই বের করবো, সেক্ষেত্রে আমাদের 35, তারপর হচ্ছে 5.01.5 হোল স্কোয়ার, এখান থেকে হচ্ছে আমরা আনসারটা পেয়ে যাবা। সো তনু সমস্যা কি? তনু হচ্ছে ইদানিং খাওয়ার রুচি কমেছে, জাঙ্ক ফুড খাচ্ছে আর কি। তো দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে, জাঙ্ক ফুড খাচ্ছে, সেই ক্ষেত্রে মানে এই প্রবলেম গুলো হচ্ছে। আচ্ছা, ওই যে বললাম একটা চার্ট আছে না, একদম ওই চার্টটা ভালো করে পড়বা, ঠিক আছে? আর এই চার্টটাকে হচ্ছে তুমি প্রধানত কি কি দেখবা, প্রথমে খাবারের উপাদানগুলো একটু ভালো করে দেখবা, খাবারের উপাদান, ঠিক আছে, খাবারের উপাদান। তারপর দেখবো হচ্ছে তোমার ঠিক আছে, যত মানে এই তিনটা চারটা আছে। তারপর হচ্ছে যত রোগ আছে, এইডস আমরা বলছিলাম, এই টাইপগুলা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? সো এই ছিল আজকে ক্লাস। তোমরা যারা হচ্ছে শেষ পর্যন্ত আজকে ক্লাস পর্যন্ত ছিলা, ঠিক আছে? নেক্সট কোন চ্যাপ্টারে ক্লাস লাগবে অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের বিজ্ঞান বইটা একটু গুছিয়ে দেওয়ার। আর যদি হ্যাঁ, তোমাদের আমার পড়ানো যদি ক্লাসটা খুব ভালো লেগে থাকে বা আমি পড়ানোর সময় কোনো যদি ভুল পড়িও থাকি, অবশ্যই সেটা কমার দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? তো চলো, আবারও বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি যারা শেষ পর্যন্ত ছিলা। আর তোমরা যারা নতুন যুক্ত হচ্ছে আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা।